কয়েক বছর আগের কথা। নাহিদ তখন ভার্সিটির স্টুডেন্ট। লেখাপড়া আর পলিটিক্স তার সমান তালে অগ্রসর হচ্ছে। তবে আজকাল নাহিদের কাজে মনোযোগ কম। হুটহাট মিটিং থেকে বেরিয়ে পড়ে, বিশেষ করে আরজুর স্কুল ছুটির সময়টায়। আরজুর স্কুল ছুটির সময়টায় নাহিদ আশেপাশেই উপস্থিত থাকত। আরজুকে কিছুক্ষণ মন ভরে দেখত, কিন্তু কখনোই তার মুখোমুখি হয়নি। কিন্তু ছুটে আসত এক ঝলক সেই মায়াবীকে দেখতে। আরজু নামটা নাহিদের বুকে এমনভাবে গেঁথে গেছিল যে নাহিদ প্রতিদিন আরজুর এক ঝলক পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠত। এটা নিয়ে অবশ্য আশফি অনেক মজা করত। বারবার বলতো আরজুকে প্রপোজ করতে, কিন্তু নাহিদ বলতো, শালা, আরজু একদমই বাচ্চা। প্রপোজ করলে দেখা যাবে কান্নাকাটি করে নাকের জল চোখের জল এক করে ফেলেছে। আমাকে দেখলেই ভয় পালাবে। আর একটু ম্যাচিউর হোক। যে কিশোরী নিজের অনুভূতিই বুঝতে শেখেনি সে অন্যের অনুভূতি কি করে বুঝবে? আশফি হেসে বলতো, এমন একটা বাচ্চাই তোর মনে ধরল? বলা বাহুল্য পিচ্ছি ভাবিটা অনেক কিউট আছে। মা মারা যাবার পর এই প্রথম নাহিদকে এতটা উচ্ছ্বসিত দেখাত। বাড়ির সকলের নজরেই বিষয়টা পড়েছে। একসময় বাড়ির সকলের কান অবধি চলে আসে আরজুর নাম। এক কিশোরীর কারণেই নাহিদ আজ অতি স্বাচ্ছন্দ্যে সবার সাথে কথা বলতে শুরু করেছে। একজন রমণীকে মন দিয়ে বসে আছে জেনে নূরজাহান বেগম বেশ খুশি হয়েছিলেন। নাহিদের কাছ থেকে আরজুর ছবি দেখতে চেয়েছেন, কিন্তু নাহিদ জানিয়েছে, আরে সুইট দাদি যান, আমি নিজেই ভালোভাবে দেখতে পারিনি। পিচ্ছিটাকে আগে একটু বড় হয়ে দাও, তারপর একেবারে নতবৌ করে তোমার সামনে বসিয়ে রাখব। মন ভরে দেখো। নাহিদকে আরজুর প্রতি ঝুঁকতে দেখে নিজামুল হক ভীষণ খুশি থাকলেও নাইম মাহমুদ একটু চিন্তিত। কারণ একে ছেলে পলিটিক্সে জড়িয়ে পড়েছে, তার উপর এই বয়সেই একটা মেয়ের প্রতি আসক্ত হয়ে পড়েছে। ছেলের ভবিষ্যৎ নিয়ে তিনি ভীষণ চিন্তিত ছিলেন। তাছাড়া ছেলের সাথে তার সম্পর্কের টানাপোড়েন তো চলছেই। নাহিদ আরজুর ভাবনায় বিভোর থেকে কাজে ও পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ছিল। দূর থেকে কাউকে দেখে যে ভালোবাসা যায় সেটা নাহিদ প্রথম বুঝতে পারল। নাহিদ বুঝতে পারত, না আরজুর দেহে, না আরজুর সৌন্দর্যে, বরং মায়াবী আরজুর মায় আটকে গেছিল সে। কারণ রূপের মায় পড়লে তখন তার আশেপাশে রূপবতীদের কোনো কমতি ছিল না। আরজুর কিশোরী বয়সে তখনও সেই ওপর সৌন্দর্য তখন ফুটে ওঠেনি। নাহিদকে এমন বেখেয়ালি হতে দেখে নাহিদের দাদাজান হেসে বললেন, আমার নাতি কি সেই কিশোরীর প্রতি বেশি আসক্ত হয়ে পড়েছে নাকি? যদি বলো তবে সম্পর্কটাকে পাকাপোক্ত করে রাখতে পারি। নট নাও দাদাজান। পলিটিক্সে নিজের একটা ভালো অবস্থান করে নেই, তারপর না হয় এ বিষয়ে ভাবব। বাপ দাদার পরিচয় না, বরং নিজের পরিচয়, নিজ যোগ্যতায় আরজুর বাবা মায়ের সামনে দাঁড়াব। নাতির দৃঢ় মনোভাব দেখে নিজামুল হক বেশ আপ্লুত হয়েছিলেন। তার বেশ কিছুদিন পরের কথা। নিজামুল হক একদিন হুট করেই নাহিদের পছন্দের ব্র্যান্ড নিউ কার গিফট করল। এই মডেলের জন্য নাহিদ অনেকদিন যাবৎ অপেক্ষা করছিল। সম্ভ্রান্ত পরিবারের সন্তান হওয়ার দরুন তাদের এই ইচ্ছেগুলো মুহূর্তেই পূরণ হয়ে যেত। নাহিদের দাদাজান সবসময় নাতি নাতনিদের শখের বিষয়গুলো বেশ খেয়াল রাখতেন। শুধুমাত্র নাহিদ না, জাহিদ, জেরিন, নীতি সবার ইচ্ছের বলার আগেই পূরণ করতেন। পরীক্ষা আর পার্টির নানান কাজে ব্যস্ততার জন্য নাহিদ পছন্দের গাড়িটির একটা রাইড ও নেওয়ার সময় পায়নি। নাতিকে এত স্ট্রেস দেখে নিজামুল হক নিজেই একদিন রাতে হুট করে নাতির কাছে আবদার করলেন লং ড্রাইভে যেতে। নাহিদ তখন তার ফ্রেন্ড গ্রুপে চ্যাট করছিল। দাদার আবদারের কথা শুনে আশফি হেসে লিখেছিল,
আমাদের এমপি সাহেব জোস। এমন একটা মর্দান দাদা যদি আমাদের থাকতো তাহলে তো হতোই। কি বলিস সাদমান? সাদমান একটা সের ইমজি দিয়ে লিখল, আমাদের এমন ভাগ্য কই। জীবন তো নাহিদের। বিয়ের জন্য মেয়ে রেডি, পলিটিক্সে পজিশন রেডি, না চাইতেন সব চোখের সামনে রেডি। ফিলিং জেলাস ইয়ার। সাদমানের কথায় আশফি হেসে উঠল। প্ল্যান মোতাবেক রাতের গভীরে দাদা নাতি বেরিয়ে পড়লেন লং ড্রাইভে। শখের গাড়ি, পাশের বন্ধুর মতো দাদা যান, আর নিস্তব্ধ রাস্তা। সবটাই একদম মণিমুগ্ধকর। নিজামুল হক নিজেও বেশ খুশি। কাজের ব্যস্ততায় তিনি পরিবারে তেমন সময় দিতে পারে না। এই নিয়ে তার ঘরনি অভিযোগের শেষ নেই। তিনি জানেন ভবিষ্যতে নাহিদও ঠিক তার মতোই এত ব্যস্ত লাইফ লিড করবেন। কারণ একজন নেতা হলে নিজের অনেক শখ বিসর্জন দিতে হয়। তাই বর্তমানে ছেলেটা জীবনটাকে একটু উপভোগ করুক। দুজনের পছন্দের গান চলছে গাড়িতে। অন্য সবার সামনে নাহিদ শান্ত থাকলেও দাদাজানের সামনে সে দুরন্ত। দুজন ড্রাইভ করতে করতে পার্টির বিষয়ে অনেক আলাপ আলোচনা করল। আরজুর 18 হলেই নাতবউ করে ঘরে তুলবেন সেই প্ল্যান ও নিজামুল হক করে ফেললেন। আরজুর বিষয় আসলেই নাহিদের চোখে মুখে দারুণ গ্লো চলে আসে। ছেলেটা যেন একটু লাজুক হয়ে উঠে। গাড়ি ড্রাইভ করতে করতেই নাহিদ পিছনের একটা হলদে ট্রাক খেয়াল করল। নাহিদ চিন্তিত হয়ে পড়ল। তার বিচক্ষণ ব্রেন বিপদের আভাস দিতে লাগল। কারণ এই ট্রাকটা অনেকক্ষণ যাবৎ তাদের ফলো করছিল। প্রথমে নাহিদ দেখেও তেমন পাত্তা দেয়নি। কিন্তু এই নির্জন রাস্তায় এইভাবে কোনো গাড়ি অকারণে নিশ্চয়ই ফলো করবে না। নাহিদকে বিচলিত হতে দেখে লুকিং গ্লাসে ট্রাকটা দেখে বিষয়টা নিজামুল হক বুঝতে পেরে গেলেন। চিন্তিত হয়ে বললেন, ও শিট, সিকিউরিটি ছাড়া এইভাবে বের হওয়া একদম ঠিক হয়নি। কিন্তু এত রাতে আমরা বের হয়েছি কেউ জানল কি করে? গাড়িটাও একদম নতুন। এই গড়িয়ে আমরা আছি সেটা বুঝার কথা না। কেউ নিশ্চয়ই আমাদের বাইরে বের হওয়ার খবরটা লিক করেছে। নাহিদ স্পিড বাড়াও। আমাদের দ্রুত বাসায় ফিরতে হবে। আমি চাই না আমার জন্য বিরোধী দলের কেউ তোমার ক্ষতি করুক। নাহিদের বয়সটাও তখন কম। এই পরিস্থিতিতে সে অনেকটাই প্যানিক হয়ে পড়ল। নাহিদ যত দ্রুত সম্ভব গাড়ি চালাতে থাকল। পেছনে লোকগুলোর একমাত্র টার্গেট যে তার দাদাজান সেটা বুঝতে নাহিদের সময় লাগল না। পরপর দুবার তার দাদাজান এমপি পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তাই বিরোধী দলের নেতাদের প্রচণ্ড ক্ষোভ রয়েছে নিজামুল হকের প্রতি। তারা যেন এমন একটি সুযোগের অপেক্ষায় ছিল। তাকে সরাতে পারলেই রাস্তা অনেকটা ফাঁকা হয়ে পড়বে। আরজুর বাবা সাদাত হাসান ও আরজুর মা সাবরিনা খানম পেশায় ইঞ্জিনিয়র। স্বামী স্ত্রী আর এক কন্যা নিয়ে তাদের সুখের জীবন। ঠিক যেমনটা প্রণয়কালে কল্পনা করেছিলেন ঠিক তেমন। দুজনই শিক্ষিত পরিবারে বড় হয়েছে। আর্থিক দিক দিয়েও তারা বেশ স্বচ্ছ। সাদাত আর সাবরিনা দুজনই স্বাধীনচেতা মনোভাবের। তাই তাদের একমাত্র কন্যাকেও তারা পর্যাপ্ত স্বাধীনতা দিয়েছেন। ছোট হলেও মেয়ের মতামতকে সর্বদা প্রাধান্য দিয়ে থাকেন। কাজের ক্ষেত্রে মাঝে মধ্যেই তাদের শহরের বাইরে যেতে হয়। এই সময়টায় একমাত্র ছোট বোন সাবার বাসায় মেয়েকে রেখে তারা নিশ্চিন্ত হতে পারেন। সাবা আর জুবাইর দুজন একই এলাকায় থাকে বলে বেশ সুবিধা হয়েছে। সাবার সাথে আরজু বেশ ভাব। অনেকদিন আগে মেয়েটা বাসায় ফিরে হঠাৎ আবদার করে বসল তার ছোট ভাই বোন চাই, যার সাথে সে খেলা করতে পারবে। কাজের ব্যস্ততা আর এক কন্যাকে নিয়ে তারা এতটাই বিভোর ছিল যে দ্বিতীয় সন্তানের চিন্তা তাদের মাথায় আসেনি। আরজুর আবদারের পর দুজনেই আরজুর ইচ্ছা পূরণের চেষ্টায় নামলেন।
কিন্তু কিছুতেই সফল হচ্ছিলেন না। কিন্তু কিছুদিন আগে হঠাৎ করেই বুঝতে পারলেন তারা আবার বাবা মা হতে যাচ্ছেন। একদিকে যেমন আনন্দ হচ্ছিল, অন্যদিকে লজ্জাও লাগছিল। কারণ ততদিনে আরজু অনেকটাই বড় হয়ে গেছে। আরজু যখন জানতে পারবে তার ছোট ভাই বোন আসতে যাচ্ছে, তাহলে কেমন রিয়েক্ট করবে? খুশি হবে নাকি বিস্মিত হবে? তারা অফিসের গাড়ি করেই ফিরছিলেন। সচরাচর তাদের শহরের বাইরের ট্রিপগুলোতে অফিস গাড়ি প্রোভাইড করে থাকে। ড্রাইভিং সিটে আছে অফিসের বিশ্বস্ত আর দক্ষ ড্রাইভার লাবিব। সাদাতের সাথে লাবিবের বেশ সখ্যতা রয়েছে। নিস্তব্ধ নগরীতে বেশ দক্ষতার সাথেই গাড়ি ড্রাইভ করছিল লাবিব। সাদাত বেশ রসিক মানুষ। তিনি মৃদু হেসে লাবিবকে বলল, লাবিব, কি অবস্থা তোমার? শুনলাম আবার বাবা হয়েছ। আমার আগেই 2 সন্তানের বাবা হয়ে গেলে। লাবিব খানিকটা লজ্জা পেয়ে গেল। লাজুক স্বরে বলল, আসলে স্যার, বড় মেয়েটার পর আমার বাচ্চাদের প্রতি অন্যরকম মায়া সৃষ্টি হয়েছে। তাই ভাবলাম আরেকটা মেয়ের হলে মন্দ হয় না। সাদাত দুষ্টু হেসে প্রিয়তম স্ত্রীর দিকে তাকালেন। সাবরিনা ভীষণ লজ্জা পেয়ে জানালার বাইরে তাকালেন। সব ঠিক থাকলে তারাও দ্রুত দ্বিতীয় সন্তানের পিতামাতা হবেন। সাদাত আবার বললেন, মাশাআল্লাহ, তোমার ঘরে 2টা জান্নাত। তা মেয়েদের নাম কি রেখেছ? বড় মেয়ের নাম লামিয়া আর ছোট মেয়ের নাম লামিসা। মাশাআল্লাহ, দারুণ হয়েছে। তারপর সাবরিনার কানের কাছে এসে চুপি চুপি বললেন, আমাদেরও কিন্তু নাম ঠিক করে ফেলা প্রয়োজন। আরজুর নামের সাথে ম্যাচ করে একটা ছেলে আর একটা মেয়ে নাম চুজ করব। আর যদি বাই এনি চান্স টুইন্স হয় তাহলে তো কথাই নেই। সাবরিনা সাদাতের বাহুতে হালকা চাপড় মেরে বলল, মধ্যে বয়সে বাবা হয়ে বেশ আনন্দে আছো দেখছি। হব না মানে? আমার আরজুর মতো আরেকটা কিউটি বাচ্চা আমার কাছে এসে পাপা পাপা বলবে। ভাবতেই সুখ সুখ লাগছে। এমন দুষ্টু মিষ্টি খুনসুটির মধ্য দিয়েই এগিয়ে চলছে তারা। কিছুদূর যেতেই ট্রান নিয়ে ডানদিকে মোড় নিতেই লাবিব দেখল একটা গাড়ি রং সাইড দিয়ে ধেয়ে আছে। গাড়ির স্পিড এত বেশি দেখে লাবিব ঘাবড়ে গেল। আসন্ন বিপদ বুঝতে পেরে গেল। কিন্তু কোনো কিছু বুঝে ওঠার আগেই সামনের গাড়িটি দ্রুত গতিতে তাদের গাড়ির সাথে ধাক্কা খায়। ফলে 2 গাড়ির মধ্যে বিকট সংঘর্ষ হয়। মুহূর্তের মধ্যেই সকলেই গাড়ির ভেতর সকলেই সাংঘাতিকভাবে আহত হয়। কয়েক সেকেন্ড পরই চারদিকে নিস্তব্ধতা ছেয়ে যায়। নাহিদ যখন দেখল সেই ট্রাকটি তাদের দিকে ধেয়ে আসছে, সে আর কোনো দিক বেদিক দেখার সুযোগ পায়নি। যেদিকে পেরেছে গাড়ি সেদিকেই ছুটিয়েছে। যে করেই হোক দাদাজানকে বাঁচাতে হবে। এসব ভাবনার মাঝেই কখন যে রং সাইডে চলে গেছে নিজেই বুঝতে পারেনি। সামনে অন্য কোনো গাড়ি ছিল না, তাই নাহিদ ফুল স্পিডে গাড়ি ড্রাইভ করছিল। কিন্তু হঠাৎ করেই অপর পাশ থেকে এই রোডে একটা গাড়ি চলে আসায় নাহিদ স্পিড সামলাতে পারেনি। ফলে মুহূর্তেই বিকট শব্দে চারপাশ স্তব্ধ হয়ে যায়। চারপাশের বাতাসেও যেন সেই নিস্তব্ধতা প্রকাশ পাচ্ছে। নাহিদ হতবম্ব হয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পর নাহিদের হুঁশ ফেরে। মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে সে। কপাল ফেটে রক্ত ঝরছে। কানে যেন ঝিঝি পোকা ভন ভন করছে। মাথায় প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়েছে। দুহাতে মাথা চেপে ধরে আশেপাশে তাকানোর চেষ্টা করে। কিন্তু সবকিছুই কেমন ঝাপসা। নাহিদ অনেক কষ্ট ঘাড় ঘুরিয়ে দাদাজানকে দেখার চেষ্টা করে। গাড়ির জানালার কাঁচ ভেঙে বেশ আহত হয়েছেন নিজামুল হক। কয়েকটা কাঁচ তার গায়ে বিঁধেছে। আধো আধো চোখে তাকিয়ে আছে নাহিদের দিকে। কিন্তু একদমই নড়াচড়া করতে পারছেন না। নাহিদ সামনের গাড়িটির দিকে নজর দিল।
ড্রাইভার মাথায় হাত দিয়ে রেখেছে। সেখান থেকে অঝোর ধারায় রক্ত ঝরছে। পেছনের সিটে থাকা দুজন ব্যক্তির মধ্যে রমণীর জানালার কাচ সারা গায়ে বিঁধে ক্ষত বিক্ষত অবস্থা। তিনি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। পুরুষটির একটি হাত প্রায় ভেঙে গেছে, তবুও তিনি নিজ স্ত্রীকে নিয়ে ভীষণ অস্থির হয়ে পড়েছেন। নাহিদের চোখ ভিজে উঠল। তাদের জন্য অন্য মানুষগুলো সাফার করছে। নাহিদ তাদের সাহায্য করতে নাহিদ গাড়ির দরজা খুলে সামনের গাড়িটির কাছে যেতে উদ্যত হতেই দেখল সেই ট্রাকটি তার গাড়ির দিকে আবার ধেয়ে আসছে। নাহিদ বুঝতে পারল আজ তার আর দাদাজানের প্রাণ নিয়েই শত্রুপক্ষ দম নিবে। এই পরিস্থিতিতে কি করবে কিছুই বুঝতে পারছে না। সারা শরীর ঘামে ভিজে উঠেছে। নাহিদের দুচোখ বেয়ে অশ্রু ঝরতে লাগল। দুহাতে চোখের জল মুছে দ্রুতই দাদাজানের দিকে তাকাল। তিনি বেশ আহত। সজ্ঞানে আছেন বলে মনে হয় না। এই মুহূর্তে গাড়ি থেকে তাকে বের করার সময় অবধি পাবে না। তার আগেই ট্রাকটি তাদের পিছে চলে যাবে। নাহিদ আর কিছুই না ভেবে দ্রুত গাড়ি স্টার্ট করার চেষ্টা করল। কিন্তু ব্র্যান্ডেড গাড়িটির সামনের দিক অনেকটাই থেতলে গেছে। অপরদিকে সেই দ্রুতগামী ট্রাকটি অনেকটাই কাছে চলে এসেছে। নাহিদের হাত পা কাঁপতে লাগল। মনে মনে বারবার মহান আল্লাহকে স্মরণ করতে লাগল। এমন বাজে পরিস্থিতিতে সে কখনোই পড়েনি। ট্রাকটি যখন তাদের খুব কাছে চলে আসলো ঠিক সেই মুহূর্তেই নাহিদের গাড়িটি স্টার্ট হয়ে এত স্পিডে আগালো যে সেটা নাহিদের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। কয়েক মিটার সামনে রাস্তার পাশের দেয়ালে বেশ বাজেভাবে সংঘর্ষ হয়। নাহিদ গাড়ির সামনে কাঁচ ভেঙে রাস্তায় ছিটকে প্রায় মুখ থুবড়ে পড়ে। সারা শরীর তার রক্তে ভিজে উঠেছে। পিঠ পিঠ চোখে সামনে তাকিয়ে রইল নাহিদ। দাদাজান গাড়ির ভেতরেই আছেন। তার কি অবস্থা নাহিদের জানা নেই। তার গাড়িটি দেয়ালে ধাক্কা খেয়ে ধুমড়ে মুচড়ে গেছে। নাহিদের চোখের পাশ বেয়ে রক্ত গড়িয়ে পড়ল। সেই ঝাপসা চোখে দেখল সেই ট্রাকটি এতটাই স্পিডে আসছিল যে নাহিদের গাড়ি সরে যাওয়ার পর সেটা নিয়ন্ত্রণ না হয়ে সোজা সাদাতদের গাড়িটিকে পিষে ফেলেছে। কারণ তাদের গাড়িটি নাহিদের গাড়ির পেছনেই ছিল। নাহিদ গাড়ি মুভ করাই ট্রাকটির সামনে সাদাতদের গাড়ি চলে আসে। সেই বিভৎস দৃশ্য দেখে নাহিদের চোখ দিয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অশ্রু। সামনের সবটাই কেমন ধোঁয়াশা হয়ে এলো। তার সারা শরীর কেমন অবশ মনে হচ্ছে। নাহিদ যেন তীব্র যন্ত্রণায় গভীর নিদ্রায় হারিয়ে গেল। নাহিদের নিথর শরীরটা পড়ে রইল নির্জন রাস্তায়। নিস্তব্ধ নির্জন রাস্তায় পড়ে রইল কয়েকটি আহত প্রাণ। এই গভীর রাতে কেউ ছিল না তাদের একটু সাহায্য করার জন্য। ঠিক এইভাবেই কতটা সময় কেটেছে নাহিদের জানা নেই। নাহিদ চোখ খুলে নিজেকে রাস্তায় পড়ে থাকতে দেখল। কয়েক মুহূর্ত লাগল তার সব মনে করতে। সারা শরীরের অসম্ভব যন্ত্রণা হচ্ছে। উঠে বসার চেষ্টা করল, কিন্তু পারল না। সে পাশের দেয়ালের সাহায্যে খুব কষ্ট উঠে দাঁড়াল। দেখল সে ঠিকমতো হাঁটতে পারছে না। খুঁড়িয়ে খুঁড়িয়ে সে সর্বপ্রথম দাদাজানের কাছে গেল। দাদাজানের মাথা ফেটে রক্ত পড়ে তা প্রায় শুকিয়ে গেছে। নাহিদ ভাঙ্গা গলায় দাদাজানকে ডাকল। সারা শরীর ঝাঁকিয়ে ডাকার পরও কোনো সাড়া পাওয়া গেল না। নাহিদ চিৎকার করে কেঁদে উঠল। এই মানুষটাকে সে প্রচণ্ড ভালোবাসে। দাদাজানের কিছু হলে সে নিজেকে কখনোই মাফ করতে পারবে না। নাহিদ কাঁদতে কাঁদতে ভয় ভয় কাঁপা হতে দাদাজানের হাতের নার্ভ চেক করল। দেখল খুব ধীরে গতিতে চলছে। নাহিদ যেন প্রাণ ফিরে পেল। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল ছেলেটা। দ্রুত পকেট থেকে ফোন বের করল। ফোনের স্ক্রিন ভেঙে কিছুই দেখা যাচ্ছে না। নাহিদ অনুমান করে দ্রুত তার চাচাকে কল করে সংক্ষেপে সবটা জানাল।
কল কেটে নাহিদ পেছনে তাকাল। খুঁড়িয়ে খুঁড়িয়ে সাদাতদের গাড়ির কাছে এসে যেন দম বন্ধ হয়ে আসল। গাড়ির ড্রাইভারের গলায় কাচ বিঁধে আছে, মাথাটা কেমন থেতলে গেছে। নাহিদের আর বুঝতে বাকি নেই যে মানুষটি আর নেই। কাপা কাপা হাতে পেছনের দরজা খুলে দেখল ভদ্র মহিলাটির হাত থেতলে গেছে। বেকায়দায় তিনি উপুর হয়ে পড়ে আছেন। নাহিদ দ্রুত নার্ভ চেক করে দেখল সবটাই নিস্তব্ধ। নাহিদ কাপা কাপা হাতে নাকের কাছে আঙুল রেখে বোঝার চেষ্টা করো শ্বাসপ্রশ্বাস চলছে কিনা, কিন্তু না। নাহিদ খিচে চোখ বুজে নিল, এই মানুষটিও আর বেঁচে নেই। নিজেকে এতটা অসহায় লাগছিল যে বলে বুঝাতে পারবে না। এক প্রকার আশা ছেড়ে ভদ্রলোকের নার্ভ চেক করে নাহিদ চমকে গেল। তার নার্ভ ধীর গতিতে চলছে। ততক্ষণে বেশ কয়েকটা অ্যাম্বুলেন্স চলে এসেছে। পেছনে চাচার গাড়ি দেখে নাহিদের সারা শরীর যেন শক্তি হারিয়ে ফেলল। ভরসাযোগ্য মানুষকে পেয়ে নাহিদের শরীর অসাড় হয়ে আসল। শক্তপোক্ত ছেলেটিও ধপ করে মাটিতে পড়ে গেল। নকিব মাহমুদ দৌড়ে নাহিদের কাছে আসতেই ছেলেটা চিৎকার করে কেঁদে উঠল আর কয়েক মুহূর্তেই জ্ঞান হারাল। টুট টুট শব্দে নাহিদের ঘুম ভেঙে গেল। পিঠ পিঠ চোখে তাকানোর চেষ্টা করল, কিন্তু চোখের পাতা ভীষণ ভারী মনে হচ্ছে, যেন কেউ পাথর চাপা দিয়ে রেখেছে। নাহিদ বেশ কষ্ট করেই চোখ মেলে তাকাল। উপরের ধব ধবে সাদা সিলিং। ঘাড় ঘুরিয়ে পাশে তাকিয়ে দেখল তার বিছানার পাশেই তার বাবা মাথা হেলিয়ে ঘুমিয়ে আছে। বাবার চোখের পাতা কেমন ফুলে আছে। লোকটি কি কেঁদেছে? নাহিদ আশেপাশে তাকিয়ে বুঝল সে হসপিটালের বিছানায় শুয়ে আছে। সামনেই দেয়ালের ঘড়ির দিকে চোখ পড়ল। ভোর 5টা বাজে। এতটা সময় সে সেন্সলেস ছিল? নাহিদের হঠাৎ দাদাজানের কথা মনে পড়ল। তিনি ঠিক আছে তো? নাহিদ অস্থির হয়ে বিছানা থেকে উঠতে চাইলে নাইম মাহমুদের ঘুম ছুটে যায়। তিনি অস্থির হয়ে বলেন, তুমি ঠিক আছো? শরীর খারাপ লাগছে? দাদাজান কোথায়? উনি ঠিক আছেন? নাইম মাহমুদ ছেলেকে শান্ত করতে বললেন, আব্বা ঠিক আছেন। আইসিইউ তাকে রাখা হয়েছে। বর্তমানে সেন্সলেস অবস্থায় আছেন। তবে ডক্টর বলেছে হি ইজ আউট অফ ডেঞ্জার। আমি এখনই তাকে দেখতে চাই। এখন না নাহিদ, তুমি বেশ আহত হয়েছ। আগে সুস্থ হও। নাহিদ বাবার কথায় তেমন পাত্তা না দিয়ে উঠে বসার চেষ্টা করল। নাইম মাহমুদ বারবার না করলেও নাহিদ শুনছিল না। নাইম মাহমুদ ছেলের জেদ দেখে রেগে ধমক দিয়ে বললেন, কি শুরু করেছ? তুমি ইনজুর। ইউ নিড প্রপার রেস্ট। নাহিদ ভেজা চোখে রেগে বলল, আমার জন্য দুজন সাধারণ মানুষ আজ মৃত্যুর পথযাত্রী হয়েছে। কি করে রেস্ট করব আমি? দাদাজানের কি অবস্থা কে জানে? সব আমার জন্য হয়েছে। নাইম মাহমুদ ছেলের মনের অবস্থা বুঝতে পেরে ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। বললেন, শান্ত হও বাবা। এসবে তোমার কোনো হাত নেই। যে এই কাজ করেছে তার যোগ্য শাস্তির ব্যবস্থা আমি করব। নাহিদ কিছুক্ষণ জোরে জোরে নিঃশ্বাস ছাড়ল। চোখ মুখ লাল হয়ে এসেছে। বুকের ভেতর তীব্র যন্ত্রণা হচ্ছে। সেই বিভৎস দৃশ্য বারবার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। নাহিদকে অস্থির হতে দেখে নাইম মাহমুদ নাহিদকে ধরে ধরে দাদাজানের কেবিনের বাইরে নিয়ে আসলেন। নিজামুল হকের মুখে অক্সিজেন মাস্ক, শরীরের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ। দূর থেকেই দাদাজানের অবস্থা দেখে নাহিদ ভেঙে পড়ল। মানুষটা এই বয়সে এত বড় ধাক্কা কি করে সামলাবে? ঠিক তখনই নাহিদের কাঁধে হাত রাখল আশফি। পাশেই সাদমান ও আছে। নাহিদ প্রচণ্ড আবেগে দুই বন্ধুকে জড়িয়ে ফুঁপিয়ে উঠল।
তারা দুজনেই নাহিদকে শান্ত করল। নাহিদ চোখ মুছে বলল, অন্য গাড়ির মানুষগুলোর কি অবস্থা? দুজনের অবস্থা খুব বাজে ছিল। সবাই চুপ হয়ে গেল। নাহিদ নিজেও আন্দাজ করেছে কি হতে পারে। সবার নিশ্চুপ থাকা দেখে সেটা কনফার্ম হয়ে গেল। নাহিদ তাদের এক নজর দেখার জন্য ডক্টরের কাছে অনুরোধ করল। নাহিদের বাবা আর বাকি সবাই নাহিদকে মানা করলেও সে শুনল না। প্রথমে লাবিবকে দেখতে গেল নাহিদ। লোকটি ড্রাইভিং সিটে ছিল। একটি হিম শীতল রুমে প্রবেশ করে নাহিদের শরীর শিরশির করে উঠল। সাদা কাপড়ে মোড়ানো লাশটা দূর থেকে দেখেই নাহিদের গলা শুকিয়ে আসল। খুঁড়িয়ে খুঁড়িয়ে কাছে এসে কাপড়টা সরিয়ে নিজের চোখ বুজে নিল। মাথাটা একদম থেতলে গেছে। কেমন বিভৎস দেখাচ্ছে লাশটাকে। নাহিদের শরীর থর থর করে কাঁপতে লাগল। সাদমান আর আশফি দুজনেই নাহিদের দুবাহু ধরে রেখেছে। নাহিদ ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারছে না। নাহিদের চোখ ভিজে উঠল। বহু কষ্টে নিজেকে শক্ত রেখে পড়ে সাবরিনা খানমের লাশের কাছে গেল। সাবরিনাকে দেখে নাহিদের কেন যেন পরিচিত মনে হল। করোর সাথে যেন খুব মিলে যায়। কিন্তু নাহিদ পরিষ্কার বুঝতে পারছে না। তবে সাবরিনাকে দেখে মনে হল ভদ্র মহিলা, অতি রূপবতী। সেই রূপবতী নারীর সারা মুখেই বিভিন্ন ক্ষত। এত সুন্দর মুখে এই ক্ষত যেন ভীষণ বেমানান। মুখটা কেমন নীলচে হয়ে আছে। শরীর থেকে নিশ্চয়ই অনেক রক্ত ঝরে পড়েছে তাই। পেটের কাছে একটা কাঁচ বিঁধে পেটের খাদ্যনালী ফুটো হয়ে গেছে। হাতটাও থেতলে গেছে। নাহিদের মতো শক্ত মানুষটিও থর থর করে কাঁপতে লাগল। মহিলাটির দিকে তাকিয়ে নাহিদ অদ্ভুত টান অনুভব করল। কিন্তু ডক্টরের একটা কথায় নাহিদের অপরাধবোধ যেন আকাশ ছুঁয়ে গেল। ভদ্রমহিলা 4 মাসের প্রেগনেন্ট ছিলেন। নাহিদের যেন বুকে কেউ ছুরি আঘাত করছে। তার জন্য তিনটা প্রাণ হারিয়ে গেল। নাহিদ দুহাতে মুখ গুজে কেঁদে উঠল। এত বিভৎস মৃত্যু যেন কোনো শত্রুর না হয়। আজ তাদের জায়গায় এই মানুষগুলোর প্রাণ গেল। নাহিদকে বাচ্চাদের মতো কাঁদতে দেখে সকলেই হতবাক হয়ে তাকিয়ে রইল। এত সুশীল কঠিন ব্যক্তিত্বের ছেলেটা এভাবে কাঁদতে পারে জানা ছিল না। সবাই মিলে নাহিদকে সামলানোর চেষ্টা করল। কিন্তু নাহিদ আজ বাচ্চাদের মতো কেঁদেছে। সাদাত হাসান তখনও বেঁচে আছেন। তবে তার অবস্থা খুব একটা শোচনীয় নয়। অপারেশন থিয়েটারের আছেন তিনি। নাহিদ দুর্বল শরীর নিয়ে দাদাজানের কেবিনের বাইরের চেয়ারে স্তব্ধ হয়ে বসে রইল। নিজেকে এতটা তুচ্ছ আগে কখনোই লাগেনি। সবাই তাকে বেডে শুয়ে রেস্ট নিতে বললেও শুনল না। নকিব মাহমুদ প্রিয় ভাতিজার পাশে বসে মাথায় হাত বুলিয়ে বললেন, নিজেকে সামলাও নাহিদ। একজন নেতা হতে চাইলে মনকে অনেক শক্ত করতে হবে। আব্বা তোমাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখেছে। তুমি একদিন এমপি হবে। আজ যদি ভেঙে পড়ো তবে সামনে আগাবে কি করে? তোমার ফিল্ডে এমন রক্তের বন্যা আরও বহুবার দেখতে হতে পারে। মনে কোনো গিল্টি রেখো না। এসবে তোমার কোনো দোষ নেই নাহিদ। সবটাই নিয়তি। কেউ প্ল্যান করে করেছে বুঝাই যাচ্ছে। আল্লাহর রহমতে তুমি আর আব্বা সুস্থ আর জীবিত আছো। এটাই আমাদের জন্য অনেক। আর যারা মারা গেছেন তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। খুব জলদি তারা পৌঁছে যাবে। তুমি রেস্ট করো, বাকি দিকটা আমরা সামলে নিব। নাহিদ ভাঙ্গা গলায় বলল, ওই মানুষগুলোকে আমি ফেস করব কি করে? তারা আমাকে ঘৃণা করবে। তাদের আপনজন হারানোর দায় আমাকে দিবে। এই অপরাধবোধ নিয়ে আমি বাঁচব কি করে চাচু? না, এসব ভেবো না। তুমি ইচ্ছাকৃতভাবে কিছুই করনি নাহিদ। নিজেকে শক্ত করো। এমন চাইল্ডিশ বিহেভ করো না।
নাহিদ সেখানেই চুপটি করে বসে রইল। কিছুক্ষণ পর সেখানে একজন মধ্যবয়সী মহিলা 2 কন্যা সন্তান নিয়ে হাজির হলেন। একটা মেয়ে কোলে আর অন্য মেয়েটা মায়ের হাত ধরে ভয়ে চুপসে আছে। লাবিবের লাশের পোষেই মহিলাটি ধপ করে বসে পড়লেন। দুচোখে তার অশ্রুধারা। সেই রমণী চিৎকার করে কেঁদে উঠলেন। সেই গগন বিদারী চিৎকার নাহিদের মস্তিষ্ককে বিষের ন্যায় আঘাত করল। মহিলাটি স্বামীর ক্ষত বিক্ষত লাশটি বুকে জড়িয়ে কাঁদতে লাগলেন। হঠাৎ মহিলাটি পাগলের মতো ছুটে আসলো নাহিদের সামনে। নাহিদের গেঞ্জির কলার ধরে চিৎকার করে বলতে লাগল, কি দোষ ছিল তার? কেন মেরেছিস তাকে? আমার বাচ্চাগুলোকে কেন এতিম করে দিলি? তোকে আমি মেরাই ফেলব। বলেই নাহিদের গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল। সবাই এসে দ্রুত মহিলাটিকে নাহিদের কাছ থেকে দূরে সরিয়ে নিল। নাহিদ অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। চোখের কার্নিশ বেয়ে টপ টপ করে অশ্রু ঝড় পড়ল। 10-11 বছর বয়সী লামিয়া নাহিদের সামনে এসে দাঁড়াল। মিষ্টি মেয়েটার চোখে মুখে তীব্র রাগ। নাহিদের দিকে ঘৃণার দৃষ্টি ফেলে বলল, তুমি আমার বাবাকে মেরেছ? আমার বাবার মাথা মেরে ফাটিয়ে দিয়েছ? এখন আমাকে কে আদর করবে? কে আমাকে অনেক অনেক খেলনা কিনে দিবে? আমি কত ডাকলাম, বাবা উঠল না। আম্মুও সেই কখন থেকে চিৎকার করে কাঁদছে। সব তোমার জন্য হয়েছে। তুমি খুব খারাপ লোক। নাহিদ দপ করে লামিয়ার সামনে হাঁটু মুড়ে বসে পড়ল। 2 হাত জড়ো করে কেঁদে উঠল। আর বলল, আমাকে মাফ করে দিও বোন। আমার জন্যই আজ তুমি বাবা হারা হয়েছ। তোমার ওই ছোট্ট চোখের মোটা মোটা অশ্রুবিন্দু আমার অপরাধবোধে যে বহু গুণে বাড়িয়ে দিচ্ছে। আমি কি করে ক্ষমা চাইব তোমার কাছে নিজেই জানি না। আশফি এসে নাহিদের পাশে বসল। লামিয়া কাঁদতে কাঁদতে আবার বাবার লাশের পাশে দাঁড়িয়ে রইল। নাহিদের বুকে তীব্র যন্ত্রণা অনুভব করতে লাগল। এতটা বিষাদময় দিন তো মায়ের চলে যাওয়ার দিনটাও ছিল না। আজকের এই দিনটা নাহিদকে সারা জীবন তাড়া করে বেড়াবে। কিন্তু নাহিদের বিষাদ যেন এখনই শেষ ছিল না। সবচাইতে বড় ধাক্কাটা তার জন্য সামনে অপেক্ষা করছিল। প্রায় ঘণ্টা খানেক পর হসপিটালে এক কিশোরীকে ঢুকতে দেখে নাহিদের কলিজা মোচড় দিয়ে উঠল। কয়েক সেকেন্ডের জন্য নাহিদ যেন থমকে গেছিল। হৃদস্পন্দন যেন বন্ধ হয়ে আসছে। আরজুর এলোমেলো প্রতিটি কদম নাহিদের মনে ভয় সৃষ্টি করতে লাগল। তীব্র ভয়। সাবরিনা খানম যে আরজুর মা সেটা বুঝতে নাহিদের জাস্ট 1 মিনিট সময় লাগল। জীবনে এর চাইতে বিভৎস কিছু আর কি হতে পারে? তার ভালোবাসার মানুষটির মায়ের মৃত্যুর দায় কি করে বহন করবে নাহিদ? সেই চঞ্চল হাসি খুশি মেয়েটির মুখটা কেমন লালচে হয়েছিল। মায়ের লাশটা দেখে আরজু আকস্মিক 2 কদম পিছিয়ে গেছিল। এই পরিস্থিতি বিশ্বাস করা সেই কিশোরী আরজুর পক্ষে সম্ভব ছিল না। মায়ের সুন্দর মুখটায় এত ক্ষত দেখে মেয়েটার শরীরের রক্ত হিম হয়ে আসছিল। মৃত মায়ের বুকে পড়ে আরজুর সেই চিৎকার নাহিদ হয়তো জীবনে কোনো দিন ভুলতে পারবে না। কোনো দিন না। যেই মেয়েটিকে চিরদিন ভালোবেসে সুখে রাখতে চেয়েছিল আজ কিনা সেই মেয়েটির দুঃখের একমাত্র কারণ সে নিজে। নাহিদ যেন এটা কিছুতেই মানতে পারছিল না। নাহিদ পড়ে যেতে নিলে সাদমান তাকে সামলে নিল। আশফি সাদমান দুজনের চোখে মুখেই আতঙ্ক আরজুকে দেখে। কেউ স্বপ্নেও ভাবতে পারেনি এই মানুষগুলো আরজুর বাবা মা। নাহিদ বেশিক্ষণ আর দাঁড়িয়ে থাকতে পারেনি। অতি টেনশনে আর আতঙ্কে তার মস্তিষ্ককে রক্ত সরবরাহ বন্ধ হয়ে মাইল্ড স্ট্রোক করে বসে। এত কম বয়সেই এমনটা হবে কেউ ভাবতেই পারেনি। নাহিদের জ্ঞান ফিরল একদিন পর। ছেলেটার দুর্বল শরীর দেখে নাইম মাহমুদ বহুবার অশ্রু ঝরিয়েছেন।
কিন্তু ছেলের সামনে নিজেকে স্বাভাবিক আর শক্ত রেখেছেন। ততক্ষণে আরজুর বাবাও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জ্ঞান ফেরার পরও নাহিদকে এই খবরটি কেউ জানায়নি। যদি ছেলেটার কিছু হয়ে যায়, এই শোক ছেলেটা সহ্য করতে পারে কিনা কে জানে। জ্ঞান ফিরে সে সর্বপ্রথম বলেছিল, ভাগ্য এতটা নিষ্ঠুরতা কেন দেখাচ্ছে আমার সাথে? আরজু আমাকে কোনোদিন ভালোবাসবে না, কোনো দিন না। আমি ওর চোখের দিকে কোনোদিন তাকাতে পারবো না। যেই চোখে ভালোবাসা দেখতে চেয়েছি সেই চোখে ঘৃণা সহ্য করা মরণ যন্ত্রণার শামিল। বাবা মাকে হারিয়ে আরজু তখন নিজের মধ্যে ছিল না। তার আশেপাশে কি হচ্ছে কিছুই সে জানত না। সাবা খানম বোন আর বোন জামাইকে হারিয়ে পাগল প্রায়। এত সহজে হেরে যাওয়ার পাত্রী তিনি না। তিনি নাহিদের নামে মামলা করে বসেন। নিজামুল হক ততদিনে খানিকটা সুস্থ। তিনি নিজের ক্ষমতার সবটা লাগিয়ে দেন নাহিদের জন্য। নাহিদকে অ্যারেস্ট করলেও একটা দিন জেলে রাখতে পারেনি। এটা সাবা খানম মেনে নিতে পারেনি। প্রচণ্ড ক্ষোভ জন্মে তার নাহিদ আর এই নেতাদের ক্ষমতার অপব্যবহারের উপর। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায় নাহিদের সাথে গাড়ির প্রথম সংঘর্ষের সময় সকলেই শুধুমাত্র নানাভাবে আহত হয়। কিন্তু পরবর্তীতে ট্রাকের চাপায় এই মানুষগুলোর মৃত্যু হয়। সাবা সবটা জানলেন কিন্তু মানতে পারলেন না। কোথাও না কোথাও তার নাহিদকে দোষী মনে হয়েছে। সে রং সাইড দিয়ে না আসলে তার বোন জামাইয়ের গাড়ির সাথে কখনো সংঘর্ষ হতো না। আর না ট্রাক তাদের চাপা দিতে পারত। তার ধারণা নাহিদ নিজেকে বাঁচানোর জন্য তার বোন জামাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। পরবর্তী সময়টা নাহিদের জন্য ছিল বেদনাদায়ক। তাকে আইনের আওতায় শাস্তি দিতে না পারলেও বিবেকের আদালতে নাহিদ প্রতি মুহূর্তে শাস্তি ভোগ করছি। বেঁচে থাকাও যেন দুর্বিষহ হয়ে পড়েছিল। আরজুর সেই চঞ্চলতায় ভাটা পড়তে দেখে নাহিদের হৃদয় পুড়েছে বহুবার। কিন্তু মাথা তুলে আরজুর সামনে দাঁড়ানোর সাহস বা শক্তি কোনোটাই ছিল না। কত রাত আরজুর বারান্দার পাশের রাস্তায় নাহিদ দাঁড়িয়ে রাত কাটিয়েছে। যদি এক ঝলক দেখা পাওয়া যায় প্রিয়তমার। মাঝে মাঝেই দেখত আরজুকে মলিন, নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে অশ্রু ঝরাতে। নাহিদের তখন নিজেকেই শেষ করে ফেলতে ইচ্ছে করত। একটা সময় আরজু স্বাভাবিক জীবনে ফিরে আসে। কিন্তু নাহিদ সেই ট্রমা থেকে কখনোই বের হতে পারেনি। নিজেকে সবকিছু থেকে গুটিয়ে কাজে ব্যস্ত থাকতে শুরু করে। দিন রাত কাজে নিজেকে ডুবিয়ে রাখত। যেই আরজুকে নিয়ে হাজারো সব মাটি চাপা দিতে লাগল। আরজুকে পাওয়ার কোনো স্বপ্নই আর ছেলেটা দেখেনি। কিন্তু দূর থেকে সর্বদা আরজুর খেয়াল রেখেছে। এলাকায় কোনো ছেলে ভুল করেও আরজুর দিকে তাকানোর সাহস পায়নি। নাহিদ দিন দিন আরও নিস্তেজ হয়ে পড়ছি। কাজ ছাড়া যেন তার জীবনে আর কিছুই নেই। সবাই জানত নাহিদ আরজুকে ভুলে জীবনে এগিয়ে গেছে। কিন্তু নিজামুল হক ঠিক বুঝতে পেরেছেন তার নাতি এক নারীতে আসক্ত। আরজুর আসক্তি নাহিদ কোনোদিনই কাটিয়ে উঠতে পারেনি। শুধুমাত্র মনের সাথে যুদ্ধ করেই চলছে নাহিদ। কিন্তু মন শুধু আরজুকে চাইছে। নাহিদের মনের অবস্থা বুঝতে পেরে নিজামুল হক বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন। নাহিদকে না জানিয়েই আরজুর ইন্টার পরীক্ষার পর নিজামুল হক একদিন সাবা খানমের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যান। স্বাভাবিকভাবেই সাবা খানম সেটা প্রত্যাখ্যান করে। নিজের বোন জামাইয়ের হত্যাকারীর হাতে মেয়েকে তিনি কখনোই তুলে দেবেন না। নিজামুল হক একাধিকবার সাবা খানম আর জুবাইর আহমেদের কাছে প্রস্তাব রাখেন। কিন্তু আত্মমর্যাদা সম্পন্ন, তীক্ষ্ণ ব্যক্তিত্বের সাবা খানম প্রতিবার তাকে অপমান করে প্রত্যাখ্যান করেন। বিষয়টা নাহিদ জানতে পারলে দাদাজানের সাথে বেশ বাকবিতণ্ডা হয়। নাহিদ ভীষণ রেগে বলেছিল, ওর আশা আমি ছেড়ে দিয়েছি।
তোমাকে যেচে অপমান হবার জন্য কে যেতে বলেছে? তোমার কি মনে হয় আরজু আমার জেদ? মোটেও না। আরজু আমার জেদ হলে কবেই তুলে এনে নিজের বউ করে ফেলতাম। কিন্তু সে আমার অনুভূতি, আবেগে অস্তিত্ব। তাকে আমি কখনোই হাসিল করতে চাই না। সে আমার অনুভূতিতে মিশে থাকবে চিরদিন। এসবের আভাস সাবা খানম আরজুকে হতে দেয়নি। কারণ মেয়েটা মা বাবার বিষয়ে অনেক বেশি সেন্সিটিভ। যে কোনো ইস্যু তার কোমল হৃদয়কে পুনরায় আঘাত করতে পারে। বহু কষ্টে মেয়েটা স্বাভাবিক হয়েছে, তাকে আবার সেই আধারে সাবা খানম ফেলতে চায়নি। জুবায়ের আহমেদ কফির কাপে চুমুক দিতে দিতে সাবা খানমকে পর্যবেক্ষণ করছেন। আরজুকে হঠাৎ নাহিদ নিয়ে গেছে জেনেও স্ত্রীর এই শান্ত ব্যবহার তার ঠিক হজম হচ্ছে না। এতক্ষণে তুলকালাম কাণ্ড বাঁধানোর কথা ছিল, কিন্তু তার স্ত্রী ভীষণ শান্ত। তিনি গলা পরিষ্কার করে বললেন, তুমি ঠিক কি চাইছ বলো তো? সাবা খানম আর চোখে স্বামীর দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে বললেন, কোনো বিষয়ে? নাহিদ আর আরজুর বিষয়ে। নাহিদের উপর তুমি অসন্তুষ্ট ছিলে, কিন্তু আজ নাহিদের কাজে তুমি এত শান্ত কি করে? সাবা খানম দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তুমি ঠিক বলেছ। নাহিদের প্রতি আমি অসন্তুষ্ট ছিলাম, কিন্তু এতদিনে ছেলেটার প্রতি আমার দৃষ্টিভঙ্গি অনেকটাই পাল্টে গেছে। ছেলেটাকে আমি ধনী পরিবারের বিগড়ে যাওয়া সন্তান ভেবেছি। আসলে আপার মৃত্যুর পর নাহিদকে জেলের ভেতর দেখতে চেয়েছিলাম, কারণ সেই ঘটনার জন্য নাহিদের প্রতি আমার তীব্র ক্ষোভ জন্মেছিল। কিন্তু তার দাদার ক্ষমতার অপব্যবহার দেখে আমি ভীষণ নিরাশ হয়েছিলাম। মনে মনে নাহিদের প্রতি রাগ বেড়েই চলেছে। কিন্তু আশ্চর্যজনকভাবে ছেলেটার ধৈর্যশীলতা, শান্ত ব্যবহার আর মোস্ট ইম্পর্টেন্ট আরজুর প্রতি তীব্র ভালোবাসা দেখে আমি অবাক হয়েছি। আরজুকে আমি তার জেদ ভেবেছি, কিন্তু ছেলেটা কখনোই আরজুর প্রতি সেই ডেসপারেট বিহেভ দেখায়নি। নাহিদের সাথে থাকা কালীন আরজুর চোখে মুখে আমি যেই সুখী ভাবটা দেখেছি সেটা কখনোই আরজুর মধ্যে আগে ছিল না। সবচাইতে বড় বিষয়, ছেলেটাকে আরজু পাগলের মতো ভালোবাসে। ঠিক কতটা ভালোবাসলে বিয়ের মতো সিদ্ধান্ত এমন করে নিতে পারে বুঝতে পারছ? পূর্বে যাই ঘটেছে সেটা বদলানো সম্ভব না, কিন্তু সেটার রেশ ধরে বর্তমান খারাপ করার কোনো মানেই হয় না। আমার মনে হয় আরজু একমাত্র নাহিদের সাথেই সবচাইতে সুখে থাকবে। আমাদের আরজুর এত পাগলামি নাহিদের মতো ধৈর্যশীল ছেলেই সামলাতে পারবে। আমি মনে প্রাণে চাইছি আরজু এবার নিজের আবেগ দিয়ে নয় বরং বিবেক বুদ্ধি দিয়ে সিচুয়েশন বুঝবে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে। মেয়েটা মন থেকে যে সিদ্ধান্ত নেবে সেটাই আমি মেনে নিব, কারণ দিন শেষে আমি আরজুকে সুখী দেখতে চাই। জুবায়ের আহমেদ মুচকি হাসলে। আজ এত বছর পর তার স্ত্রীর মন গলেছে ভেবে বেশ খুশি হলেন। নাহিদকে তিনি নিজেও বেশ পছন্দ করেন। আজ কালকের যুগে এতটা সচ্ছলতার সাথে রাজনীতিতে নিজের অবস্থান টিকিয়ে রাখা যায় না। যখনই তার কলিগরা রাজনীতির গল্প করে তখনই সবার মুখে নাহিদের প্রশংসা শুনে তার বুকটা গর্বে ভরে ওঠে। যদিও সবাই জানে না নাহিদের নিয়ে সম্পর্কে, কিন্তু জনসাধারণের মুখে মুখে নাহিদের জয়গান চলে। এটা একজন বাবার জন্য ভীষণ প্রাপ্তির। গভীর নিস্তব্ধ রাত। সবাই দিনের ক্লান্তি শেষে গভীর নিদ্রায় মশগুল, কিন্তু রিসোর্টের আভিজাত্যপূর্ণ ঘরটায় দুটি প্রাণ যেন নিদ্রাহীন কাটাচ্ছে। নরম বিছানায় এক কোণে হাঁটুতে মুখ গুজে ফোঁপাচ্ছে আরজু। বাবা মায়ের সেই বীভৎস মৃত্যুর বর্ণনা যেন আরজুকে ভেতর থেকে ভেঙে চুরে দিচ্ছে। তার সাথেই কেন এমন হল? সব ঠিক থাকলে আজ তার ও পরিপূর্ণ পরিবার থাকত। হয়তো তার একটা খেলার সাথী আসত যাকে আরজু ভীষণ ভালোবাসত। কিন্তু সব কিছুই অপূর্ণ।
অন্যদিকে নাহিদ বারান্দায় বসে একের পর এক সিগারেট শেষ করছে। জীবনের এমন কিছু সময় থাকে যখন মানুষের কাছে সবকিছুই অন্ধকার মনে হয়, যেন সামনে কোনো রাস্তা নেই, কোনো গোলক ধাঁধায় আটকে যায়। নাহিদের এই মুহূর্তে ঠিক তেমন অবস্থা। সে না পারছে আরজুকে ছাড়া বাঁচতে, আর না পারছে আরজুকে অধিকারের দোহাই দিয়ে নিজের কাছে বেঁধে রাখতে। আরজুর ফুপানোর শব্দ নাহিদের কানে এসে তীরের মতো বিঁধছে। নাহিদ শুষ্ক ওষ্ঠের ভাঁজে আবারও সিগারেট রাখল। এই কালো ধোঁয়ার মতো জীবনের সব দুঃখ, যন্ত্রণা যদি উগরে বের করে দেওয়া যেত তবে বেশ হতো। অন্ধকার ঘরে চাঁদের আলোয় আলোকিত করে তুলেছে। আরজু মলিন দৃষ্টিতে সেই উজ্জ্বল ঝলমলে চাঁদেকে দেখে যাচ্ছে। জানালার ফাঁকে চাঁদটা দেখতে ভীষণ সুন্দর দেখাচ্ছে। আরজু ভাবছে কিছুক্ষণ আগের কথা। নাহিদের মুখে সব শুনে আরজু স্তব্ধ হয়ে বসেছিল। বাবা মায়ের সেই ক্ষতবিক্ষত মুখটা আবার ভেসে উঠছে নিজের দৃশ্যপটে। আরজু হঠাৎই ফুঁপিয়ে উঠল। নাহিদ আরজুর সামনে মাথা নত করে বসেছিল তখন। আরজুকে কান্নায় ভেঙ্গে পড়তে দেখে নাহিদের অপরাধ বোধ আরও বেড়ে দ্বিগুণ হয়ে গেল। নাহিদ আরজুর কোমল হাতে হাত রেখে বলল, আমি মোটেও তোমার সামনে নিজেকে নিরপরাধ প্রমাণ করতে চাইছি না। আমি জানি আমি অপরাধী। সেদিন আমি উল্টো পাশে গাড়ি ড্রাইভ না করলে হয়তো তাদের গাড়িটা অনায়াসেই বেরিয়ে যেত। আমার গাড়ির সাথে প্রথম ধাক্কাটা না লাগলে হয়তো সেদিন তোমার বাবা মা সঠিক সময়ে তোমার কাছে পৌঁছে যেত। আরজু সেই সময় আর পরিস্থিতি কোনোটাই আমার অনুকূলে ছিল না। আমার জীবনে সবচাইতে বীভৎস দৃশ্য ছিল তাদের মৃত্যু। আরজু আমি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করিনি। এটা শুধুমাত্র একটি আকস্মিক দুর্ঘটনা, যেটা আমার জীবনকে একেবারে বদলে দিয়েছে। সেদিন আমার আর দাদাজানের মৃত্যুর প্ল্যান করা হলেও তোমার বাবা মায়ের প্রাণ গিয়েছিল। আমি কখনোই চাইনি আমার জন্য অন্য কারো ক্ষতি হোক। আর সেটা যদি হয় তোমার আপনজন তবে তো আরও না। সেদিনের পর থেকে মনে হয় তোমার বাবা মায়ের জায়গায় আমার প্রাণ গেলেই ভালো হতো। তাহলে এমন প্রতিনিয়ত ধুকে ধুকে মরতে হতো না। এই অপরাধ বোধ থেকে আমি আজও বের হতে পারিনি। ঠিক এই কারণেই আমি তোমার কাছ থেকে দূরে থেকেছি। সবসময় তোমাকে ইগনোর করে এসেছি। কখনোই তোমার সামনে নিজের অনুভূতি প্রকাশ করিনি। কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছু চেয়েছে। আমি বুঝতেই পারিনি তুমি আমার প্রতি কবে থেকে দুর্বল হতে শুরু করেছ। তোমার সেই আবেগ, অনুভূতি আমাকে স্থির থাকতে দেয়নি। আমি তোমাকে পাওয়ার আশা কখনোই করিনি আরজু। সেদিন হসপিটালে তোমাকে তোমার মায়ের বুকে মাথা রেখে কাঁদতে দেখে আমি বুঝে গেছিলাম তোমাকে পাওয়া আমার ভাগ্যে নেই। তাই কোনো চেষ্টাই আমি করিনি। যেদিন তোমার আমার বিয়ে হলো সেদিনও আমি বিশ্বাস করতে পারছিলাম না। সবটাই স্বপ্ন মনে হচ্ছিল। সেদিন হুট করে বিয়ের সিদ্ধান্ত নেয়ার পর থেকে আমার বুকের যন্ত্রণা যেন আরও বেড়ে গেছিল। তোমাকে ফেস করতে আমার ভয় হয়তো। তোমাকে একটু স্পর্শ করতে ভীষণ ইচ্ছা করলেও সেই অপরাধবোধ আমাকে বাধা দিয়েছে। কিন্তু দিন শেষে আমি মানুষ। নিজের আবেগ, অনুভূতি কতদিন লুকিয়ে রাখতাম? নিজের সহধর্মিণী আহ্বানে সাড়া না দিতে পারার কষ্ট তুমি কখনো বুঝবে না আরজু। নাহিদ জোরে নিঃশ্বাস ত্যাগ করল। আরজু ভেজা ফোলা চোখে নাহিদকে দেখে যাচ্ছে। নাহিদের ভেজা চোখে যে অসীম মায়া আছে যেখানে আরজু সর্বদাই হারিয়ে যায়। আরজুর নিজেরও চোখ ভিজে উঠল। নাহিদ আরজুর সেই ভেজা অক্ষিযুগলে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে বলল, একটি মানুষ যার তার উপর অধিকার দেখায় না, ওই মানুষটার উপর অধিকার দেখায় যাকে সে ভালোবাসে, আপন মানুষ ভাবে। কারো উপর সর্বোচ্চ অধিকার থাকার পরও তাকে বেঁধে না রাখতে পারার যন্ত্রণা বেশ তীব্র হয় জানো আরজু।
আমি চাইলেই তোমাকে নিজের সাথে বেঁধে রাখতে পারছি না। জোর খাটিয়ে বলতে পারছি না যে আমাকে ছেড়ে কোথাও যেও না। আমি নিঃস্ব হয়ে যাব। আমি তোমাকে ঠিক যতটা ভালোবেসেছি তার চাইতে অনেক বেশি আমি তোমাকে সম্মান দেখিয়েছি আরজু। আমার জীবনের সবচাইতে মূল্যবান ব্যক্তি তুমি। নিজের সেই মূল্যবান মানুষটির কষ্টের কারণ হয়ে বেঁচে থাকা খুব কষ্টের। আমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি আমার জানা নেই। আমি কোনোদিন তোমার উপর আমার কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেইনি আর সামনেও দিব না। আজ সব সত্যি তোমার সামনে। তুমি যেই সিদ্ধান্ত নেবে আমি সেটা মাথা পেতে নেব। যদি কোনোদিন মনে হয় আমার আত্মগ্লানির পরিসমাপ্তি ঘটাতে চাও তবে ফিরে এসো। আমি শেষ নিঃশ্বাস অবধি তোমার জন্য অপেক্ষা করব। তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জন্য এতটাই স্পেশাল যে সেই স্মৃতি নিয়ে আমি সারা জীবন কাটিয়ে ফেলতে পারব। ক্ষমা চেয়ে তোমাকে ছোট করব না, কারণ জানি আমার ভুলের কোনো ক্ষমা নেই। সাবিহা স্তব্ধ হয়ে বসে আছে পাত্রপক্ষের সামনে। বাবা হুট করেই এমন একটা সিদ্ধান্ত নেবে সে জানত না। সে জানত বাবার কোনো কলিগের পরিবার আসছে বেড়াতে। সাবিহা ঘুণাক্ষরেও টের পায়নি তার বিয়ের প্ল্যান বাবার মাথায় ঘুরপাক খাচ্ছে। যখনই সাবিহাকে তাদের সামনে এইভাবে বসানো হতো তখনই মেয়েটা বুঝে গেল বাবা মূলত কি চাইছেন। ভদ্র মহিলা বেশ হাসি মুখের সাবিহার সাথে কথা বলল। বেশ যত্নের সাথে অঙ্গুলে একটি আংটিও পরিয়ে দিল। সাবিহা মলিন চোখে বাবার দিকে তাকাল। তিনি বেশ খুশি মনে সবার সাথে কথা বলছে। সাবিহা বাবার সম্মান রক্ষার্থে সেই মুহূর্তেই কিছুই বলেনি। কিন্তু তারা চলে যেতেই সাবিহা বাবার রুমে প্রবেশ করল। কাউচে বসে চা পান করছেন তিনি। সাবিহাকে দেখে মুচকি হেসে বললেন, আরে সাবিহা, আসো মা, এদিকে আসো। সাবিহা সামনে এগিয়ে এসে বাবার সামনে দাঁড়াল। কাচুমাচু করে বলল, বাবা আমি এখন বিয়ে করতে চাই না। তুমি প্লিজ উনাদের মানা করে দাও। কি বলছো? ছেলেটা খুব ভালো, শিক্ষিত, স্মার্ট ছেলে, বিত্তশালী পরিবার আর তারা সকলেই খুব ভালো, মার্জিত তাদের ব্যবহার। আর কি চাই একজন বাবার তার মেয়েকে তুলে দিতে? সাবিহা মাথা নিচু করে বলল, বাবা আমি স্টাডি শেষ করতে চাই। অবশ্যই করবে। তারা তোমার স্টাডিতে সব রকম হেল্প করবে। তোমার কোনো সমস্যাই হবে না। বিয়ের পর যত পড়তে চাও পড়তে পারবে, কেউ বাধা দিবে না। সাবিহার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। বাবাকে কি করে বুঝাবে? সাবিহার দুই চোখ ভিজে উঠল। নাক টেনে মলিন সুরে বলল, বাবা প্লিজ, আমি এই মুহূর্তে বিয়ে করতে চাই না। কারণটা কি তোমার সেই বন্ধু? সাবিহা চমকে বাবার দিকে তাকাল। সাবিহার বাবা শান্ত দৃষ্টি ফেলে বলল, তুমি কি রামিম ছেলেটার জন্য বিয়েতে রাজি না? সাবিহা ভয়ে শুকনো ঢোক গিলল। বাবাকে সে যেমন ভালোবাসে, শ্রদ্ধা করে, ঠিক তেমনভাবে ভয়ও পায়। সাবিহার বাবা চায়ের কাপ ছোট টেবিলে রেখে বললেন, আমি তোমার বাবা, তোমার জন্য সবচাইতে বেস্ট জিনিসটাই বাছাই করব। একজন বাবা হয়ে নিশ্চয়ই কোনো পরিবারহীন অসচ্ছল পরিবারের ছেলের হাতে মেয়েকে তুলে দিব না। সাবিহা কাপা কাপা গলায় বলল, বাবা রামিম ভালো ফ্যামিলির ছেলে, ভালো প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করছে, ফিউচারে ভালো কিছু করার সুযোগ আছে। তাছাড়া আমি ওকে পছন্দ করি। সাবিহা বাস্তববাদী হও। তোমার মতো ম্যাচিউর একটা মেয়ের মুখে এই ধরনের কথা মানায় না। রামিম ফিউচারে কিছু করবে ভেবে মেয়েকে তো বানের জলে ভাসিয়ে দিতে পারি না। তাছাড়া ছেলেটার সাথে আমাদের স্ট্যাটাস গ্যাপ আছে। সামান্য একটা স্কুল শিক্ষিকার ছেলের সাথে আমার মেয়েকে কিছুতেই যায় না। তাই এইসব ভূত মাথা থেকে ঝেড়ে ফেলো।
এই বয়সে এমন ভুল একটু আকটু হয়েই থাকে। মিরাজের সাথেই তোমার বিয়ে হবে। আর কিছু শুনতে চাইছি না। সাবিহা আর কিছুই বলতে পারল না। নিঃশব্দে বাবার রুম থেকে বেরিয়ে আসল। সাবিহার মা মেয়ের মলিন মুখটা খেয়াল করেছেন। তাই স্বামীকে বললেন, সাবিহাকে না জানিয়ে হুট করে এইভাবে আংটি পরানো ঠিক হয়েছে? মেয়েটার নিজস্ব মতামত থাকতে পারে। সাবিহার বাবা ভারী কণ্ঠে বললেন, এসব নিয়ে তোমার ভাবতে হবে না। মেয়ের জন্য কোনটা ভালো হবে আমাকে বুঝতে দাও। আমার মতামতই মেয়ের মতামত। সাবিহার মা চুপ হয়ে গেলেন। স্বামীর এই একরোখা স্বভাব তার ভীষণ অপছন্দ। সাবিহা নিজের রুমে এসে বালিশে মুখ গুজে কেঁদে উঠল। নিজের এই কষ্ট কাকে বলবে? যার জন্য এত কিছু সেই মানুষটিই তো আজ অবধি নিজের মনের কথা প্রকাশ করতে পারল না। বরং সাবিহার অনুভূতিকে ও অগ্রাহ্য করে এসেছে। খুব ভোরেই আরজুর ঘুম ভাঙল। আশেপাশে তাকিয়ে দেখল বিছানার এক কোণে সে শুয়ে আছে। গায়ে একটা তুলতুলে চাদর জড়ানো। আরজুর দ্রুত উঠে বারান্দায় আসল। সেখানে নাহিদ নেই। সিগারেটের স্ট্রেতে বেশ কিছু সিগারেটের অবশিষ্ট অংশ পড়ে আছে। আরজু শুকনো ঢোক গিলে রুমে ফিরে আসল। বিছানায় চুপ করে বসে রইল। এই মুহূর্তে তার কিছুই ভালো লাগছে না। মূলত আরজুর মন কিছুই স্থির করতে পারছে না। মনে হাজারো দ্বিধা দ্বন্দ্ব চলছে। কয়েক মুহূর্ত পরই নাহিদ রুমে ফিরে আসল। অনেক দিন পর আবার সেই শুভ্র পাঞ্জাবি আরজুর বুকে ধুকপুক বাড়িয়ে তুলল। আরজু একদৃষ্টিতে নাহিদকে দেখতে লাগল। নাহিদ আরজুর দিকে একবার আড়চোখে তাকিয়ে বলল, ফ্রেশ হয়ে এসো আরজু। আমরা নাস্তা করেই ফিরে যাব। কোথায়? নাহিদ শান্ত সুরেই জবাব দিল, নিজ নিজ গন্তব্যে। আরজু আর কিছুই বলল না। তারা কিছু সময়ের মধ্যেই বেরিয়ে পড়ল। রাস্তায় কেউ কোনো কথাই বলল না। আরজুর খালামণি বাসার সামনে গাড়ি থামিয়ে নাহিদ বলল, বাসায় যাও আরজু। আরজু কয়েক মুহূর্ত চুপ করে বসে রইল। নাহিদের মন বলছিল আরজু এখনই বলবে আমাকে এই বাসায় কেন এনেছেন, আমাকে আমার বাসায় নিয়ে চলুন। কিন্তু আরজু তেমন কিছুই বলল না। আরজু নেমে যেতে উদ্যত হলে নাহিদ বলল, সিড সাদমানের সাথে আর কোনো প্রকার যোগাযোগ রেখো না। সে নিজের স্বার্থের জন্য যে কোনো কিছু করতে পারে। সেদিন রাতে আমার আর দাদাজানের বাইরে যাওয়ার খবরটা সাদমান বিরোধী দলকে দিয়েছিল। বন্ধুত্বের আড়ালে আমার জীবনে সবচাইতে বেশি ক্ষতি সেই করেছে। আর যাই হোক, ওকে বিশ্বাস করা যায় না। আমাকে ভেঙে চুরে দিতে তারা তোমাকে ব্যবহার করতে চাইছে। সেটা আমি কিছুতেই হতে দিব না। আরজু হতবম্ব হয়ে নাহিদকে দেখছে। সদমানকে সে প্রথমে ভালো মানুষ ভেবেছিল। কি স্বাচ্ছন্দ্যে তার সাথে কথা বলত। কিন্তু সেদিনের পর থেকে আরজু নিজেও সাদমানের প্রতি বিরূপ মনোভাব পোষণ করেছে। কারণ যেই লোকটা নেতা সাহেবের একসময়ের বন্ধু দাবি করেছে, আবার সেই বন্ধুর সবচাইতে দুর্বল জায়গায় আঘাত করেছে। আরজুকে সত্যের মুখোমুখি করে সাদমানের আসলে কি লাভ? এখানে যে রাজনৈতিক কোনো চাল চলছে সেটা আরজু আগেই বুঝতে পেরেছে। কিন্তু দিন শেষে সত্য তো সত্যিই হয়। সাদমানের উদ্দেশ্য খারাপ হলেও আরজুকে এক হৃদয় বিদারক সত্যের মুখোমুখি করেছে। আরজুকে নীরব থাকতে দেখে নাহিদ শান্ত দৃষ্টিতে আরজুর দিকে তাকাল। নাহিদের ইচ্ছে করছে আরজুকে শক্ত করে জড়িয়ে ধরতে। কিন্তু আরজু ইচ্ছার বিরুদ্ধে সে কখনোই এমন কাজ করবে না। সে বলল, বাসায় যাও আরজু। ভালো থেকো। আর সাবধানে থেকো। আরজু এক পলক নাহিদের দিকে তাকিয়ে গাড়ি থেকে নেমে গেল। নাহিদ আর দেরি করল না।
দ্রুতই সেখান থেকে প্রস্থান করল। সকাল সকাল বাসার ডোর রোবেল বাজতে দেখে লামিয়া বেশ বিরক্ত হল। লামিসা বাসায় নেই। তাই হাতের কাজ ফেলে দরজা খুলে ফুয়াদকে দেখে চমকে গেল। গ্রিন টি শার্ট পরা ছেলেটাকে আজ বেশ এলোমেলো লাগছে। সবসময় পরিপাটি থাকা ছেলেটার এমন অবস্থা দেখে লামিয়ার গলা শুকিয়ে আসল। কাপা গলায় বলল, আপনি কেন অন্য কাউকে আশা করছিলে নাকি? লামিয়া কিছুই বলল না। ফুয়াদ লামিয়াকে পাশ কাটিয়ে বাসার ভেতরে প্রবেশ করল। লামিয়া চোখ বড় করে তাকিয়ে রইল। আর বলল, এত সকালে এখানে কেন আপনি? ফুয়াদ দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই চেয়ারে বসল। টি শার্টের কলার ঠিক করতে করতে বলল, নাস্তা করতে আসলাম। তুমি তো বাসায় যাওনি, তাই আমি চলে এসেছি। লামিয়া কি বলবে ভেবে পাচ্ছে না। সেদিন ফুয়াদের মায়ের বলা প্রতিটি কথা তার বুকে তীরের মতো বিঁধে আছে। নিজেকে এতটা ছোট আর কখনোই মনে হয়নি। তার আত্মসম্মানে কেউ আঘাত করবে সেটা মানতে পারবে না। লামিয়া নিজেকে শক্ত করে জোর গলায় বলল, আমি আপনাদের বাসার কাজটা ছেড়ে দিয়েছি। আপনি প্লিজ এইভাবে হুট করে আমার বাসায় আসবেন না। কেন? দেখুন, আমরা একটা সমাজে বাস করি। আমার ছোট বোনটাকে নিয়ে আমি এই সমাজে টিকে থাকার চেষ্টা করছি। আপনার মতো একজন ব্যাচেলর ছেলের বাসায় আসা যাওয়া লোকে ভালো চোখে দেখবে না। লোক বা সমাজের আমি ধার ধারি না। কে কি বলল সেটা নিয়ে ভাবার সময় নেই। যা আমার সেটা একান্তই আমার। পাছে লোকে কি বলে ভেবে লাভ নেই। লামিয়া বুঝল ফুয়াদ কি বুঝাতে চাইছে। তাই কিছুটা রেগে বলল, দেখুন, আমি চাই না আপনি আমার সাথে কোনো প্রকার যোগাযোগ রাখুন। আপনার পরিবারও তেমনটা চায় না। তুমি কি আমার সাথে সব সম্পর্ক ছিন্ন করতে চাইছ? আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি আপনার বাসায় রান্নার কাজ করতাম, এর চাইতে বেশি কিছুই না। আমার মতো মেয়ের সাথে আপনাদের মতো বিত্তশালীদের কোনো সম্পর্ক থাকতে পারে না। ফুয়াদ চেয়ার ছেড়ে লামিয়ার মুখোমুখি দাঁড়াল। এতটাই কাছাকাছি দাঁড়িয়েছে যে লামিয়ার অস্থিরতা শুরু হল। ফুয়াদ স্বাভাবিকভাবেই বলল, তোমার সাথে আসলেই আমার কোনো সম্পর্ক নেই? লামিয়া কাপা স্বরে বলল, না। ফুয়াদ লামিয়ার কোমল চিবুকে আলতো ছুঁয়ে নিজের দিকে ফিরিয়ে ফিচেল স্বরে বলল, আমি তোমার জন্য কি অনুভব করি সেটা তুমি কখনোই বুঝতে পারনি, সেটা আমি বিশ্বাস করব না। তুমি যথেষ্ট বুদ্ধিমতী। তুমি খুব ভালো করেই জানো আমি তোমাকে ঠিক কিভাবে চাই। লামিয়ার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। মুহূর্তেই দুচোখে অশ্রুরা এসে ভিড় জমাল। জীবনে অনেক সময় সত্যি জেনেও না জানার ভান করাটাই শ্রেয়। পিট পিট করে ফুয়াদের দিকে তাকিয়ে লামিয়া বলল, আমি কিছুই জানি না। আপনি প্লিজ চলে যান। আমি চলে যেতে আসিনি লামিয়া। তোমাকে আমি নিজের করে চাই। লামিয়া ফুয়াদের হাত ছাড়িয়ে দূরে সরে আসল। জোরে জোরে নিঃশ্বাস ফেলে বলল, আপনার পরিবার আপনার ভালো চায়। আমার মতো একটা মেয়ে আপনার সাথে কোনোভাবেই যায় না। আমি আপনার যোগ্য নই। আপনি প্লিজ আমার পিছু ছেড়ে দিন। তোমার পিছু আমি এই জীবনে ছাড়ছি না। তুমি সেই মানুষটার কথায় আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছ যার কোনো গুরুত্ব আমার জীবনে নেই। আমি কখনোই আপনার কাছের ছিলাম না, তাই দূরে যাওয়ার প্রশ্নই আসে না। ফুয়াদ লামিয়ার কাছাকাছি দাঁড়িয়ে বলল, তুমি কি অস্বীকার করতে চাইছ যে আমাকে তুমি ভালোবাসো না? লামিয়া কি করবে ভেবে পাচ্ছে না। এই মানুষটা আজ তাকে কোনো বিপদে ফেলে দিল। মনের গভীরে যত্ন করে লুকানো অনুভূতিকে এই লোকটা কেন টেনে হিচড়ে বের করতে চাইছে? অবান্তর অনুভূতির হৃদয়ের কোণেই পড়ে থাকতে হয়। ফুয়াদ মুচকি হাসল আর বলল,
তোমার এই স্বভাবটাই আমাকে তোমার প্রতি ফুরবল করেছে। তুমি কখনোই মিথ্যা বলতে পারো না। লামিয়ার অশ্রুসিক্ত চোখে ফুয়াদের দিকে তাকিয়ে রইল। ফুয়াদ লামিয়ার হাতটা নিজের হাতের ভাঁজে রেখে বলল, আমার জীবনে দেখা শ্রেষ্ঠ নারী তুমি। তোমার মাঝে এমন কিছু আছে যা আমি সারা জীবন আমার মায়ের মাঝে খুঁজে বেরিয়েছি, কিন্তু কখনোই পাইনি। নিজের পছন্দের মানুষটিকে মনের অনুভূতি প্রকাশ করতে কোনো প্রকার দেরি করে শুভর মতো ভুল করতে চাই না। আমার জীবনে অনেক নারী আসলেও কেউ আমার হৃদয় আঁচড় কাটতে পারেনি, কিন্তু তুমি আর তোমার ব্যক্তিত্ব আমার হৃদয়ের গভীর আঁচার কেটেছে। সেই ক্ষত সারাতে আমার তোমাকে চাই লামিয়া। লামিয়া অশ্রুসিক্ত চোখে মাথা নাড়িয়ে না জানালো। খানিকটা দূরে সরে আসলো আর বলল, আপনাদের জন্য এমন আবেগ অনুভূতি খুব সাধারণ বিষয়। আমাদের মতো মেয়েরা চাইলেই পারে না। আপনার হাত ধরে আপনার মায়ের প্রতিটি অপবাদকে আমি সত্যি করতে চাই না। এতে আমার আত্মসম্মানে আঘাত করবে। ফুয়াদ দীর্ঘশ্বাস ছাড়ল। শান্ত দৃষ্টিতে লামিয়ার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, আমি তোমার জন্য অপেক্ষা করব। আমি নিজের পায়ে যখন দাঁড়াতে পারব ঠিক তখন তোমার আত্মমর্যাদাকে সম্মান জানিয়ে তবেই তোমাকে আমার করব। সেখানে আমার বিত্তশালী বাবা মায়ের কোনো অর্থ থাকবে না, থাকবে এই ফুয়াদের কষ্টে অর্জিত অর্থ। তখন নিশ্চয়ই আর কোনো অভিযোগ থাকবে না তোমার। ততদিন তোমার পাশে ছায়ার মতো দাঁড়িয়ে থাকব, তুমি চাইলেও না চাইলেও। বলেই ফুয়াদ বেরিয়ে গেল। লামিয়া মুখে হাত চাপিয়ে ফুপিয়ে উঠল। এসব কেন হচ্ছে তার সাথে? তার মতো সামান্য একটা মেয়ের জন্য এই ছেলেটা এত আত্মত্যাগ কেন করতে চাইছে? আসলেই কি ফুয়াদ তাকে এতটা ভালোবাসে? কবে থেকে, কবে তার মনে এই কঠিন অনুভূতি জন্মালো? লামিয়ার যে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। একাধিক নারীর সংস্পর্শে থাকা ছেলেটা কি আসলেই এক নারীতে তীব্রভাবে আসক্ত হতে পারে? চলবে।